আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। এটা কি শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল? এটা কি শুধুমাত্র এক দল লুটেরার পরিবর্তে আরেক দল লুটেরা এসে দেশটাকে খাবে সেই জন্য ছিল? এই লড়াইটা কি ছিল যে আগের মতো দুর্নীতি চলবে, শুধু মানুষগুলো বদলায় যাবে? এই আন্দোলন সেই জন্য ছিল না। আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা মানবিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে 18 কোটি মানুষ তার নাগরিকের অধিকার নিয়ে বাঁচতে পারবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম 15 বছর যা হয়েছে, দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে। অনেকে বলে পতিত ফ্যাসিস্টকে ফিরতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। আপনারা যখন চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, বালুর ব্যবসা করেন, আপনারা যখন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করেন, আপনারা যখন কিভাবে নির্বাচনে জালিয়াতি করে আরেকবার আরেক আসন আরেকটু জায়গা পাওয়া যায় সেই ধান্দা করেন, আপনারা যখন ক্ষমতার ভারসাম্যে আর বিশ্বাস করেন না, আপনারা যখন ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করেন, ঠিক যেরকম শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, তখন মনে রাখবেন আপনারাই কিন্তু সেই স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন। আমি তো 15 বছর ছিলাম, কার কি ভূমিকা, কার কি কথা, কোন দলের কি, আমি সব নিজের চোখে দেখেছি। এমনও মিটিং গেছে, বলা হয়েছে সরকারের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, দরকার নাই, তারা এখন বিরাট বিপ্লবী সাজে। শোনেন, ক্ষমতার চোখে চোখ রাখার সাহস খুব কম মানুষের হয়, বেশিরভাগই হলো ইন্দুরের মতো, ক্ষমতা যেই দিকে তেনারাম সেই দিকে। সব দেখা হয়েছে 15 বছর। আজকাল যারা বড় বড় বিপ্লবী সাজে, তারা কোথায় ছিল 15 বছর খুব ভালো করে জানি। রাতের অন্ধকারে কার দলের সাথে কার দলের ব্যবসা হয়েছে, কোথায় কোন লেনদেন হয়েছে, কে শান্তি মতো কাজ করে এলাকায় ঘুমাইতে পারছে, কে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলায়া রাজনীতি করছে এবং মিটিং এর সময় বলছে থাক থাক আওয়ামী লীগের নাম নিয়ে কিছু বলার দরকার নাই, এইসব আমরাও খুব ভালো জানি। বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুচি করেন না। খোঁচাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। যাই হোক, সরাইল আশুগঞ্জের মানুষের কাছে আমার অনেক ঋণ। আমি আমার এই ঋণ পরিশোধের চেষ্টা করব। সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা করবার যে ওয়াদা আমি করেছিলাম, সেই ওয়াদা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এখানে সম্মানিত ইউনো মহোদয়, ওসি সাহেব উপস্থিত আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আমি অনুরোধ করব, সরকারি দল সরকারি মত দেখবেন না, চোর চোরই সে যেই দলেরই হোক, বালুচোরি সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। আমি অনুরোধ করব,
দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন এবং আইনের শাসন না বলে কায়েম করবেন। সেই আইনের শাসন যেন নিজ নিজ এলাকা থেকেই কায়েম শুরু হয়। মামলা বাণিজ্য নিয়ে কথা এসছে। আমি নিজে আইনজীবী, 25 বছরের প্র্যাকটিস। একই এফআইআর হুবহু একটার সঙ্গে আরেকটার কোনো অমিল নাই। আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে, শুধু আসামির নাম পরিবর্তন হয়েছে। অজ্ঞাতনামা 200 আসামি, 200 আসামির মধ্যে কখনো এই বিএনপির এই লোক, না হলে ওই লোক, ওই লোক জামাতের এই লোক, ওই লোক, এইভাবে মামলা দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? সেই ধারা কেন 5ই আগস্টের পরেও জারি থাকবে? আমরা না পরিবর্তনের ওয়াদা করেছিলাম? আমরা না আইনের শাসন কায়েম করার কথা বলেছিলাম? আমরা না ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছিলাম? তাহলে এখনো কেন এই মামলা বাণিজ্য জারি থাকে? এখনো কেন জামিনের পরে সৌনায়েস দিয়ে জেলখানার গেট থেকে আসামি ধরে নেওয়া হয়? আমি সবাইকে বলবো, 5ই আগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। আমি বক্তব্য দেওয়ার শুরুতে অনেকে হয়তো সংক্ষুব্ধ হয়েছেন, কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি আপনাদের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। এটাই তো আমাদের সবথেকে বড় অর্জন, যে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের কথা বলার বাক স্বাধীনতা রয়েছে। আজকের এই সংবর্ধনা ও আলোচনা সভা, এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ এনসিপির নেতৃবৃন্দ সহ উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত আছেন এবং তার উপস্থিতিতে আমাদের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের যে অবদান, সেই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এটি একটি সার্বজনীন রাষ্ট্রীয় অনুষ্ঠান। এখানে রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছি। এটি বাস্তব যে শেখ হাসিনার পতনের পরে আমাদের রাজনৈতিক মত এবং পথ ভিন্ন হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন আয়োজন করেছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকারি দল যারা জনগণের সেবায় কাজ করছে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটির সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে বিরোধী দল তারাও বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতে যে ধরনের মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে এই যে দুঃখ প্রকাশের সংস্কৃতি এবং যে অনুযোগ অভিযোগ ছিল আমাদের সংক্ষুব্ধ পক্ষের থেকে, সেটি তিনি সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এবং ইতিপূর্বে আমরা কখনোই এই ধরনের সংস্কৃতি আমরা
পরিলক্ষিত করি নাই। আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে নজির স্থাপন করলেন, আমরা মানুষ আমাদের কাজ করতে গেলে ভুল হবে এবং সেই ভুলগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি, সেটি আমাদের সরকারের এবং আমাদের এখানে যারা বিরোধী দলে আছেন আমাদের সবার সার্থকতা। আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অনেক রাগ, ক্ষোভ, অভিমান আছে এবং অনেক সময় তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন এবং এর ন্যায্যতাও আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেকের অনেক বেশি প্রত্যাশা ছিল, হয়তো তার পুরোটা পূরণ করা সম্ভবপর হয়নি এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন এবং আপনারা যদি জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবার, এদেশের জনগণ বিএনপি সরকারের পাশে থাকেন, ইনশাল্লাহ জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের, এমনকি আমাদের বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বক্তব্য দেওয়ার শুরুতে অনেকে হয়তো সংক্ষুব্ধ হয়েছেন, কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি আপনাদের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের এই যে প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই তো আমাদের সব থেকে বড় অর্জন, যে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের কথা বলার বাক স্বাধীনতা রয়েছে। সুতরাং এই বাক স্বাধীনতাকে আমরা মূল্যায়ন করে সামনের দিনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি যে কারণে এখানে বক্তব্য দিতে এসেছি, আমি জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু নেপথ্য থেকে কাজ করেছি, এখানে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন, তিনি আমার বিষয়ে আরো ভালো বলতে পারবেন। তার সাথে তিনি জেলে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, সমন্বয় হয়েছে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে নির্বাসিত জীবনে ছিলেন এবং তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি যেখানে যে রিসোর্টে তিনি একটা রুম ভাড়া করে অবস্থান করছিলেন, সেখানে থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার জায়গা থেকে তিনি সর্বাত্মক ভূমিকা রাখতে চেষ্টা করেছেন এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন, তিনি জানতেন যে এই আন্দোলনের পিছন থেকে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে আক্তার হোসেনের কয়েকবার মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু টাইম সমন্বয় হয়নি। কিন্তু আমি আক্তার হোসেনের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জুলাই গণঅভ্যুত্থানের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন, কিন্তু সেখানে থাকা অবস্থায় তিনি বিএনপিকে পরিচালিত করা এবং আমরা যারা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এর মাঝে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা যেটা সফল করেছিলাম, 2024 সালে আবারও শেখ হাসিনার পতনের মাধ্যমে কোটা ফিরে আসে এবং এর প্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বর্তমান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, এবং আমি রাশেদ খান, এছাড়া ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা বেশ কিছু মানুষ একসাথে আলোচনা করেছিলাম যে ছাত্রদের এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের যথাযথ সমন্বয় করেছেন আমাদের এখানে উপস্থিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু আমাদের 36 জুলাই চলছে। আমি সবার অবদান স্বীকার করতে চাই। আমি স্বচক্ষে আমি যতটুকু জানি, যতটুকু আমি দেখেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি একদিন কথা বলছিলাম, যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করার দায়িত্ব পালন করছিলেন। তো সেক্ষেত্রে এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে ওই সময় আসলে জামাতের কোন নেতার সাথে আপনি কথা বলতেন। তিনি বলেছিলেন যে জামাতের বর্তমান এমপি
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। তো আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে আমি এই তথ্যগুলো পেয়েছি। সেক্ষেত্রে আমি আবার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার সব থেকে বেশি কথা হতো বা সমন্বয় হতো। তিনি আমাকে বলেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আপনারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করতে পারেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের সময় বিএনপি, জামাত ইসলাম, এমন এনসিপি সেই সময় গঠিত হয়নি, ছাত্ররা ছিল, আমরা সবাই একসাথে কাজ করেছি। এছাড়া গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, এখানে গণসংহতি আন্দোলনের সভাপতি আমাদের জুনায়েদ সাকিব ভাই আছেন, আরও যারা বাম প্রগতিশীল, এমনকি হেফাজতে ইসলাম, এমনকি আমি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় বিএনপির পক্ষ থেকে আসলে কি ধরনের ভূমিকা ছিল আপনাদের সহযোগিতা করার জন্য। তো সেক্ষেত্রে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আমাকে যেটি জানিয়েছে যে হেফাজতে ইসলামের সাথেও সমন্বয় করেছে আমাদের এখানে উপস্থিত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কারোর অবদান অস্বীকার করছি না, জামাত ইসলামের ভূমিকা আছে, সেটা তো আমি বললামই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যোগাযোগ ছিল এবং পুরো সমন্বয়টা হয়েছে। অর্থাৎ গণ অভ্যুত্থানের সময় আমরা একসাথে কাজ করেছি। এখন রাজনৈতিক বাস্তবতায় আমাদের মত এবং পথ ভিন্ন হয়ে গেছে। আমি মনে করি আপনাদের উচিত হবে এটিকে শ্রদ্ধা করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের মধ্যে যদি সহনশীলতা, ধৈর্যশীলতা না থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন হবে। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এখানে উপস্থিত আছেন। আজকে যারা জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন, আপনাদের অবদানে এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আপনারা যাতে ভালো থাকেন, এই জাতি ভালো থাকে এবং আপনাদের সমস্ত দাবি ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূরণ করবেন। এবং এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, যেমনিভাবে ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদের আমাদের স্মরণ করতে হবে, ঠিক একইভাবে ২৪শে জুলাই যোদ্ধা এবং শহীদদের আমাদের মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হঠাৎ করে আবার দেশে কি হলো? ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা নিউজ 24-এর ভিজুয়াল রিপোর্টে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজধানীর বিভিন্ন স্থানে খুবই মানে কি বলবো যে সাজগোজ করে নিরাপত্তার বলয় সৃষ্টি করছে। নানা দিকে নানা জায়গায় তল্লাশির ঘটনা ঘটছে এবং পুলিশের প্রতি রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবার নতুন করে। এই ঘটনা আমরা ৫ আগস্টের প্রেক্ষাপটে তার দুদিন আগে এরকম রেড অ্যালার্টের কথা শুনেছিলাম। তখন আওয়ামী লীগের তৎপরতার কথা বলা হয়নি, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতার কথা বলা হয়েছিল এবং তখনকার রেড অ্যালার্টে পুলিশের যানবাহন এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটতে পারে এরকমটাও জানানো হয়েছিল। আবার নতুন করে কি হলো? এবার কি তাহলে আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো তথ্য গোয়েন্দা দপ্তরে হাজির হলো, নাকি আবারও উগ্রবাদী আতঙ্ক তৈরি হয়েছে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে এত বেশি আলোচনা হচ্ছে যে এই রেড অ্যালার্টের সঙ্গে খুব সহজেই তার ব্যাপারে সম্পর্ক কানেকশন খোঁজার যে কারো একটা অপশন তৈরি হতে পারে। প্রকৃত তথ্যটা কি? কিছু কি ঘটছে? কোনো স্বার্থবাদী গোষ্ঠী যারা দেশের ভালো চায় না, তারা কি দেশকে উত্তপ্ত করতে চাইছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী ঢাকায় ব্যাপক তৎপরতা দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই তৎপরতা খুব একটা ভালো খবর কিংবা ভালো কিছু মনে হচ্ছে না। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বোমা হামলা সহ নাশকতার শঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি। আবার এই কদিন আগে, মাত্র ৪-৫ দিন আগে একবার এই ঘটনা ঘটলো, আবারও সেটা ঘটেছে। কি বলা হচ্ছে? বোমা হামলা সহ নানা নাশকতার আশঙ্কায় দেশের প্রতিটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা, হাই অ্যালার্ট।
যেটাকে বলছি যে রেড অ্যালার্টের মতো জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজকে রাতে, মানে আজকে না, গত রাতে এই নির্দেশনা দেয়া হয়েছে। যখন আমরা সকালে কথা বলছি তখন গত রাতে এই নির্দেশনাটা দেয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দেশনা জারি করে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সারা দেশে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলেছে সদর দপ্তর। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের মেসেজের মাধ্যমে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। বিভিন্ন সময় গোয়েন্দা তথ্যে আমরা নানা তথ্য উপাত্ত পেয়ে থাকি। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মাঠ পর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। তিনি আরও বলছেন, গোয়েন্দা তথ্য রয়েছে যে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টি করতে পারে উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা। এজন্য সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উগ্রবাদী সংগঠনের কথা বলা হচ্ছে, তার মানে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড কিংবা তৎপরতা কিংবা কোনো লক্ষ্য এরকম কোনো কিছু বলা হয়নি। গত কয়েকদিন থেকে, বিশেষ করে 5 তারিখে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তার আগে থেকে যে আলোচনা চলছে, তার সংবাদ সম্মেলনের পরবর্তীতে যে সকল ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের 2 এমপি মন্ত্রীর বাসায় হামলার ঘটনা ওই 5 তারিখে রাতে এবং 6 তারিখে, মানে 7 তারিখে এই ঘটনাগুলো আমরা যখন দেখছি, তখন কিন্তু আমাদের জন্য এটা উদ্বেগের খবর যে পুলিশ উগ্রবাদীদের হামলা আশঙ্কা করছে। এই উগ্রবাদী কারা, কোথা থেকে আসলো? উগ্রবাদীদের আমরা কি আশ্রয় প্রশ্রয় দিয়ে ফেলেছি নিজেদের অজান্তে? সরকারের কাঁধের উপরে কি উটকো একটা ঝামেলা চেপেছে? যে ঝামেলাটা সরকারের পূর্বতন সরকার, জাস্ট পূর্বের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি হয়েছে। জেলখানা থেকে তাদেরকে মুক্তি সহ নানাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। আমার মনে হয় যে বিএনপি সরকার নতুন এসেই যখন 6 মাসও পূর্ণ হয়নি, ঠিক তখন এত বেশি মানে বোঝা তাদের কাঁধে এসে চাপছে, তাদের জন্য এগুলো বয়ে নিয়ে বেড়ানো কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। দর্শক, আপনার ভাবনা কি? এই খবর যখন হেডিং দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এটার সঙ্গে আওয়ামী কেন্দ্রিক কোনো সংযোগ আছে কিনা, কিন্তু পুলিশের বক্তব্যে এটা প্রতীয়মান হয়েছে যে উগ্রবাদীদের ব্যাপারে এক ধরনের রেড অ্যালার্ট তৈরি হয়েছে। পেছনে কি ঘটছে, কি ঘটানো হচ্ছে, দেশকে কারা অস্থিতিশীল করতে চাইছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।